This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গরিবের ছাদ থেকে পেটের ভাত, সরকারি চাকরি থেকে শিশুর পাত, শিক্ষা, আবাস, রেশন থেকে মিড ডে মিল। গত কয়েক বছরে একের পর এক কেন্দ্রের প্রকল্পে দুর্নীতির অভিযোগ আর নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী থেকে বিধায়কদের। তৃণমূল নেত্রী বলেই দিলেন, নোংরা ধোয়া যায় না। তাই কি দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশ এবং সেই নির্দেশ মেনে শপথ নেবেন তৃণমূলের নেতা কর্মীরা। আজ তৃণমূল সুপ্রিমোর এহেন বক্তব্যের পর তা কি আশা করা যায়? সময় বলবে। এখন থেকে মনে রাখবেন, আমাদের এটা শপথ নেবার দিন আজকে। দুর্নীতির সাথে আপোষ নয়। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই বরাবর দলকে আগামী দিনের পথ চলার পথ দেখিয়েছেন তৃণমূল নেত্রী। ২৪-এর ২১-এও সেই পথ দেখাতে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে মমতার বার্তা। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। হবে নাই বা কেন? বারবার এই দুর্নীতির কাটাই বাংলার শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে, অপদস্থ করেছে। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দিল্লির এজেন্সির ভূমিকা নিয়ে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী। বিজেপির সাথে লড়াইটা করবেন, ইডি আসলে ভয় পাবেন না তো, সিবিআই ডাকলে ভয় পাবেন না তো। ২০২২-এর ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে অভয় বার্তা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত ২ বছরে অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, জ্যোতিপ্রিয় মল্লিক শিক্ষক নিয়োগ থেকে রেশন কেলেঙ্কারি হয়ে গরু পাচার, একের পর এক দুর্নীতির অভিযোগে গারদে পৌঁছেছেন তৃণমূলের মন্ত্রী বিধায়করা। তারপরও ২০২২ থেকে ২০২৪ পুরসভা, পঞ্চায়েত ভোট থেকে লোকসভা নির্বাচন সবেতেই বিরোধীদের টেক্কা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরও দুর্নীতির কালিজে দলের বড় অস্বস্তি, সে কথা বুঝেই নেত্রীর শুদ্ধকরণ বার্তা। কি বৃষ্টি গায়ে লাগলো, এত একবার চান করে নেব, ধুয়ে যাবে। কিন্তু নোংরা যদি গায়ে লাগে, মনে লাগে, সেটা কিন্তু ধোয়া যায় না। তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে। আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। দুর্নীতির হাজারো অভিযোগ সত্ত্বেও একের পর এক ভোট বৈতরণী উতরে গিয়েছে ঘাসফুল শিবির। কিন্তু রাজনীতিতে সবই সম্ভব, সে কথা ভালোই বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কি নেত্রীর নির্দেশ? আমাদের এটা শপথ নেবার দিন আজকে। দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। যদিও বিরোধীদের পাল্টা কটাক্ষ, তার ভাই বলতো একটা চোর, তাকে মঞ্চ থেকে নামিয়ে দিক, তাহলে তো জানবো যে তিনি সঠিক কথা বলেছেন। তার ওখানে ম্যাক্সিমাম মন্ত্রীগুলো চোর, তাদেরকে আগে বলুক তোমরা মঞ্চ থেকে নেমে যাও, তারপরে তো তার কর্মীদেরকে বলবে। এটা একটা চোরেদের পাঠশালা, সেই চোরেদের পাঠশালার শিক্ষক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যখন নারাদার.com-এ হাতে হাতে তৃণমূলের মেয়র, এমপি, মন্ত্রী যখন টাকা নিচ্ছে দেখা গেছিল, তখন তিনি বলেছিলেন আগে জানলে টিকিট দেবো না। তারপর তো জানলেন, কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তারপর তো কটা নির্বাচন হলো, তাকে পুলিশে রেখেছেন। কেন্দ্রের একের পর এক প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ থাকায় ফের সরব হয়েছেন অভিষেক। এখনো পর্যন্ত ১০০ দিনের টাকা বন্ধ করে রেখেছে। গরিব মানুষের আবাস, মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে। রাস্তার টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে, মিড ডে মিলের টাকা বন্ধ করেছে। আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে। তৃণমূল নেতৃত্ব যে প্রকল্পগুলি হাতিয়ার করে কেন্দ্রকে বিচ্ছে, সেই সব প্রকল্পেই দুর্নীতির অভিযোগে পাল্টা সরব হয়েছে দিল্লি সরকার। যদিও তারপরও বাংলার শাসক দল বলছে দেখা হবে, লড়াই হবে, লড়তে হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিট কেলেঙ্কারি স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হলে সর্বভারতীয় মেডিকেল প্রবেশাধিকার প্রশ্ন ফাঁস কাণ্ডে ইডি কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করবে না? হ্যাঁ, ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে এই প্রশ্ন তুলেই কেন্দ্রীয় সরকারকে এক প্রকার নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রেক্ষাপট আলাদা, যোগাযোগ করলে বুঝিয়ে দেব, এভাবেই পাল্টা কটাক্ষ করলেন আবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? লোকসভা ভোটের ময়দানে তৃণমূলকে কোণঠাসা করতে বাংলার শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগকে অস্ত্র করেছিল বিজেপি। পরপর ভোটে জিতে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করে বিজেপিকে ঘায়েল করার চেষ্টা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিটের প্রশ্নফাঁস কাণ্ডকে স্বাধীনোত্তর ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে চিহ্নিত করলেন তিনি। সেই সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলে দিলেন, নিট কেলেঙ্কারির জন্য ইডি কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করবে না? যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে প্রশাসন যুক্ত। এখনো পর্যন্ত আমাদের বিরোধীরা পর্যন্ত এই ধরনের কোনো তথ্য প্রমাণ অভিযোগ তুলতে পারেনি যে আমাদের কেন্দ্র সরকার যুক্ত। যারা যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলের ভেতরে পাঠাবো। দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। উনি বোঝেন না, হয়তো না বুঝতে পারলে পরে আসুন বুঝিয়ে দেবো ভালো করে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে গত 2 বছর ধরে বাংলার রাজনীতি তোলপাড় হয়েছে। যোগ্যদের চাকরির দাবিতে লাগাতার আন্দোলন চালিয়েছেন এসএসসি ও টেট প্রার্থীরা। এই মামলাতেই 2022-এর 21শে জুলাইয়ের পরদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে ইডি। পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয় 50 কোটি টাকার পাহাড়। একে একে প্রাক্তন পর্ষদ পরিষদ ও পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, বড়ইয়ের তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাও গ্রেফতার হন কেন্দ্রীয় এজেন্সির হাতে। রাজ্য রাজনীতিতে এই বিষয়টিকেই ইস্যু করে সুর চড়াতে থাকে বিজেপি, কিন্তু ভোট বাক্সে এই ইস্যু যে তৃণমূলকে বেকায়দায় ফেলতে পারেনি তা স্পষ্ট। তাই এই ইস্যুটিকেই টেনে এনে 21-এর মঞ্চ থেকে গেরুয়া ব্রিগেডকে চাঁচা ছোড়া আক্রমণ করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শুধু তাই নয়, বারবার মামলার কারণে নিয়োগ করা যাচ্ছে না বলে অভিযোগ করে বাম, বিজেপি ও কংগ্রেসকে এক বন্ধনীতে ফেলে চাঁচা ছোলা আক্রমণ শানান খোদ তৃণমূল নেত্রী। সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। কয়েকজনকে চাকরি দিয়েছেন, সব বান্ডিল করে আদিগঙ্গায় ভাসিয়ে দিয়েছেন সব আবেদনপত্র। সাহস থাকলে স্ট্যাটিস্টিক্যাল স্পেসিফিক বলুন কোন ডিপার্টমেন্টে, কোন দপ্তরে কতজনের চাকরি রেডি আছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রায় রেডি আছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সিবিআই হাতে তদন্তভার তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘটনাচক্রে তিনি কর্মক্ষেত্রে ইস্তফা দিয়ে গত লোকসভা নির্বাচনে তমলুক থেকে বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছেন। তবে সামগ্রিকভাবে ভোট বাক্সে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগের ইস্যু কতটা ছাপ ফেলতে পেরেছে তা তর্ক সাপেক্ষ। সৌরভ গুহ, সুব্রত বন্দ্যোপাধ্যায় ও সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, TV9 বাংলা। কেন্দ্রের এনডিএ সরকার আর টিকবে না, তৃণমূলের এই ন্যারেটিভ তৈরির চেষ্টা আরও পোক্ত হলো 21-এর মঞ্চে। অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, কেন্দ্রীয় সরকার যে কোনো দিন পড়ে যেতে পারে। সুর মিলিয়ে অখিলেশও বললেন, দিল্লির সরকার ভেঙে যাওয়া সময়ের অপেক্ষা। दिल्ली में जो गवर्नमेंट वो स्टेबल गवर्नमेंट नहीं है, कोई भी दिन वो जा सकता है। दिल्ली में सरकार में बैठे लोग हैं, वो सरकार चलने वाली नहीं है, वो सरकार गिरने वाली है। পড়ে যাবে কেন্দ্রের সরকার, ভবিষ্যৎবাণী মমতা অখিলেশের।
কেন্দ্রের টানা তৃতীয়বার ক্ষমতায় এলেও এবার গরিষ্ঠতা না থাকায় শরিক নির্ভর পদ্ম শিবির। বিজেপির শক্তি ক্ষয় হয়েছে রাজ্যসভাতেও। বিজেপির উপর চাপ বাড়িয়ে লোকসভা ভোটের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করেছিলেন এনডিএ সরকার বেশি দিন টিকবে না। 21-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর হুঙ্কার, কেন্দ্র সরকার যে কোনোদিন পড়ে যেতে পারে। यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है। दिल्ली में जो गवर्नमेंट वो स्टेबल गवर्नमेंट नहीं है, कोई भी दिन वो जा सकता है। 80 আসনে উত্তরপ্রদেশে এবার একাই 37টি আসন পেয়ে বিজেপিকে ধাক্কা দিয়েছেন অখিলেশ। নিজের রাজ্যের প্রসঙ্গ টেনে সমাজবাদী পার্টির সভাপতির দাবি, যারা দিল্লিতে ক্ষমতায় তারা অতিথি, সরকারের পতন অনিবার্য। आप लोगों ने मिलकर के यहाँ मुकाबला किया, बीजेपी को हटा दिया, पीछे छोड़ दिया। यूपी भी आपके साथ रह करके पीछे छोड़ दिया। दिल्ली में सरकार में बैठे लोग हैं, वो सरकार चलने वाली नहीं है, वो सरकार गिरने वाली है। সভামঞ্চে মমতা তো বললেনই, আর বেশ কিছুদিন ধরে তো তৃণমূল নেতারা দাবি করে চলেছেন এনডিএ সরকারের আয়ু বেশি দিন নেই। বিজেপি বা সংঘ পরিবারের অন্দরে সাংঘাতিক বাদ বিবাদ, সরকার নড়বড়ে। নরেন্দ্র মোদীর সরকার, এনডিএ সরকার বেশি দিন ক্ষমতায় নেই। অভ্যন্তরীণ বিবাদে এই সরকারের পতন ঘটবে। টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। পশ্চিমবঙ্গের সংবিধান নেই, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেই, 19 ইস্তফা দিন। বিজেপির উপর চাপ বাড়াতে সরকার টিকবে না এমন ন্যারেটিভ তৈরির কৌশল নিল তৃণমূল। সরকারের স্থায়িত্ব নিয়ে শুধু প্রশ্ন তোলা নয়, মমতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যারা এনডিএর সঙ্গী তাদের একাংশ কিন্তু ভোগাতে পারে। দিল্লি সফরের আগেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব। এই বার্তার মধ্যে দিয়ে কোথাও একটা এনডিএ সরকারের ওপর চাপ বজায় রাখার কৌশল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষী থাকলো 21শে জুলাইয়ের মঞ্চ। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। আবেগ, স্লোগান, উচ্ছ্বাস। রবিবার 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের গলায় অনেক কিছুই ধরা পড়েছে। তার মধ্যে কোথাও মন খারাপ, কোথাও ক্ষোভের সুরও কিন্তু উঠে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু থেকে সমুদ্র সাথী। তৃণমূলের আমলে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, আপনারা জানেন। প্রকল্পের সুবিধা নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই অভিযোগ করে থাকেন তারা। কিন্তু রোববার কলকাতায় 21-এর সভায় যোগ দিতে এসে প্রকল্পের টাকা নিয়ে দলের কর্মীদের একাংশ কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন। অভিযোগ তাদের, প্রকল্প থাকলেও ভাতা ঠিকমতো তারা পাচ্ছেন না। 21শে জুলাই মানে শহীদদের স্মরণ, 21শে জুলাই মানে তৃণমূল কর্মীদের আবেগ। কিন্তু শুধুই কি আবেগ? রবিবার ধর্মতলামুখী হয়েছেন রাজ্যের ঘাসফুল কর্মীরা। তাদের গলায় যেমন আবেগ, উন্মাদনা, স্লোগান ছিল, ঠিক একইভাবে কিছু সমর্থকের কথা ছিল অভিযোগ, না পাওয়ার আক্ষেপ। ক্ষমতায় আসার পর একাধিক জনময়নী প্রকল্প চালু করেছে তৃণমূল কংগ্রেস সরকার। 21-এর মঞ্চ থেকে সেই প্রকল্প স্মরণ করিয়ে দিয়েছেন দলনেত্রীও। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব। যেখানে মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন ভাতা, বিভিন্ন প্রকল্পের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, সেখানে খোদ তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই ভাতা থেকে কেন বঞ্চিত হচ্ছেন? 21শে জুলাই সভায় যোগ দিতে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে ছুটে এসেছিলেন মতিউর শেখ। নেত্রীর বার্তা যেমন শোনাচ্ছিল, ঠিক একইভাবে কিছু অভিযোগের সঙ্গে নিয়ে এসেছিলেন মতিউর। অভিযোগ বলতে লোকে গরিব মানুষ, প্রচুর গরিব মানুষের ভাতা বন্ধ হয়েছে। একবার দুবার ঢোকার পরে ভাতা বন্ধ হয়ে যাচ্ছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা একবার ঢোকার পরে বন্ধ হয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে শুধু মতিউরই নন, বাঁকুড়া বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস কর্মী শেখ জোহাদেরও অভিযোগ, এলাকার অনেকেই সরকারি ভাতা থেকে বঞ্চিত। আপনার লক্ষ্মী ভাণ্ডার পাওয়া যাচ্ছে, কৃষক বন্ধু আটকে গেছে, আর আপনার বিধবা ভাতা আটকে যাচ্ছে, আর আপনার বার্ধক্য ভাতা, আবার প্রতিবন্ধী ভাতা এসব আটকে রয়েছে। প্রশ্ন হলো, সরকার যে ভাতা দেওয়ার কথা বলছে, সেই ভাতা তাহলে যাচ্ছে কোথায়?
এখানেই তৃণমূল কর্মীদের গুরুতর অভিযোগ। প্রত্যেকটা এলাকায় এরকম ভাতা বন্ধ হয়ে যাচ্ছে। আপনার এন্ট্রি হচ্ছে খাতা এন্ট্রি হয়ে যাওয়ার পর ভাতা ঢুকছে না। নথিভুক্ত হওয়ার পরও ভাতা মিলছে না কেন? তাহলে গন্ডগোল? তৃণমূল কর্মীরা বলছেন ভিডিও জানিয়েছে, তারপরে তো বলছে এখনো টাকা ছাড়ছে না মোদী সরকার। পঞ্চায়েত সমিতির যে আমাদের সহসভাপতি তাকেও বলেছি যে এই ব্যাপারটা নিয়ে ভাবেন, কেউ ভাবছে না। বিধায়ক বাইরন বিশ্বাস সেও কিছু বলছে না। মতিউর জোহারদের জোর আবেদন, দেখা হবে না, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা এই খবরটা দিদির কাছে পৌঁছাতে চাই। এটাই আপনার কাছে অভিযোগ জানাবো, আপনার ক্যামেরায় ছাড়বেন, বলবেন, এখানে সবাই শুনবে, জানতে পারবে সব জায়গায়। দিনের শেষে নেত্রীর বার্তা নিয়ে ফিরছেন মতিউর জোহাদরা, কিন্তু তাদের আক্ষেপ অভিযোগ তার খোঁজ কি নেবেন নেতৃত্বরা? তারা জানাচ্ছেন এন্ট্রি হচ্ছে তাদের নামে, তাহলে সেই টাকা আদতে যাচ্ছে কোথায় সে প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা। পরিস্থিতি যা, যে কোনো দিন রতুয়ার একটা বড় তল্লাট নাকি মুছে যেতে পারে। অনেক আগেই জুড়ে যেতে পারে গঙ্গা আর ফুলহার। বাকি মাত্র 500 মিটার। প্রশাসন কি মালদার কথা ভাববে না? নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। কোশি নদীর তীর বা মালদায় গঙ্গার পার। নদীর ধারে যারা থাকেন তারা জানেন দু চোখের পাতা এক করা কত মুশকিল। মালদা রতুয়া 1 নম্বর ব্লক। এখানেই রয়েছে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত। সেই গ্রাম পঞ্চায়েতের ভেতর এই কান্তটোলা গ্রাম। এখানেই গঙ্গা ছুটে আসছে হাড়ে রেড়ে করে। কান্তটোলায় গঙ্গা ক্লান্তিহীন। প্রথমে উত্তর পার আর এখন দক্ষিণ পার ভাঙছে সর্বনাশী নদী। 3টাতে শুরু হয়েছে কাটার মানে এমনভাবে কাটছে যে বুঝা যাচ্ছে না যে একদম শুরু হচ্ছে মাটি পায়ের তল থেকে। এইভাবে অবস্থা হয়ে কাটছে গঙ্গা। একটা ইন্দারা ছিল মানে জল খাওয়ার জন্য ইন্দারা, সেটাও পড়ে গেল, ট্রান্সফরমারটাও পড়ে গেল, সবগুলোই চলে গেল গঙ্গাতে। রাতে যখন কান্তটোলা ঘুমে অচেতন, তখন হুড়মুড় করে পায়ের তলার মাটি সরতে শুরু করে। গঙ্গা গিলে খায় গ্রামের কয়েক বিঘে জমি। 10 বছর আগে কান্তটোলা থেকে গঙ্গা ছিল 10 কিলোমিটার দূরে, আর এখন কান্তটোলা দিয়েই বইছে গঙ্গা। গঙ্গা নদীর অবস্থান আজকে থেকে 10 বছর আগে 10 কিলোমিটার দূরে ছিল নদী। কাটতে কাটতে আমাদের জমিন জায়গা সবই চলে গেল গঙ্গার পক্ষে, এবং বাড়িটা যে ছিল বাড়িটাও গত সাল থেকে আমাদের বাড়িটাও গঙ্গা পক্ষে চলে গেল। আমাদের কি করলে ভালো হয়? হাত পা বেঁধে আমরা নদীতে পড়ে যাব, না সরকার আমাদের কিছু দেখবে, না কিছু করবে কি করবে না? গঙ্গা এগিয়ে আসছে ক্রমশ, অর্থাৎ গঙ্গার চলার পথ পাল্টাচ্ছে ওই কোশির মতোই। ভয়ে কান্তটোলা ছেড়ে পালাচ্ছে মানুষ। যাদের বাড়ি ঘর গেছে, যাদের বাড়ি নদীর ওপর ঝুলছে, তারা রাত কাটাচ্ছে আমবাগানে। তবু পুনর্বাসন বা ত্রাণের ব্যবস্থা তেমন নাকি হচ্ছে না। আমরা পুনর্বাসন চাইছিলাম, তো পুনর্বাসন তো আমাদের হলো না, পুনর্বাসন দিলে না। গত সাল ওই তিরপাল আর চিড়ে আর কিছু এনে দিয়ে দিল, ভুলিয়ে দিল, পাবলিককে খিলিয়ে দিল 10 দিন, সব ভুলে গেল। আর ফের কি? নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। তাই কি সরকার আর ভাবে না নদীর পাড়ের মানুষদের নিয়ে? ওখানে কেন্দ্রের কি ভূমিকা আছে, কেন্দ্রীয় এজেন্সিগুলোর কি ভূমিকা আছে, রাজ্য সরকার ওই জায়গাটা কাজ করতে পারে কি পারে না, কি কি প্রয়োজন আছে, কাদের এখতিয়ারে পড়ছে, এই গোটা জিনিসটা দেখে নিশ্চিতভাবে জেলা প্রশাসন যা যা করার পদক্ষেপ নেবে। ভাঙনের গ্রাসে যদি চলে যায়, এই ধরনের ঘটনা একাধিকবার নোট করানো হয়েছে। আমার মনে আছে মালদায় অনুরূপে একটি ঘটনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য গিয়েছিলেন, পরে নওশাদ সিদ্দিকীরা যান, মোহাম্মদ সেলিমরা যান। বলা হচ্ছে কিন্তু সরকারকে তো এই প্রশ্নে কি বলবো, সরকারকে তো এইগুলোর প্রশ্নে সদিচ্ছু করতে হবে।